গুড মর্নিং। আজকে স্যামডিউন্স থেকে বেরিয়ে পড়লাম আমরা। এবার আজকে জয়সলমীর লোকাল আছে। প্রথমেই যাব হচ্ছে কুলধেরা ভিলেজ, সেটা দেখে তারপরে ট্যানট মাতা মন্দির দেখব, তারপর জয়সলমীর আসবো। আজকে একটু লম্বাই হবে মনে হচ্ছে জার্নি। ঠিক আছে, দেখা যাক, চলুন আমাদের সাথে। এখন সকাল 8:15। আমরা কুলধেরা ভিলেজের রাস্তা দিয়ে চলেছি। এখন কুলধেরা ভিলেজ যাব। রাস্তা সকালবেলার দিকে, আর রাস্তাও ভালো, ফাঁকাই আছে, রাস্তাও ভালো, 80-90 গাড়ি চালানো যাচ্ছে। আমরা এখন কুলধেরা ভিলেজ রোডে ঢুকে গেছি। এখান থেকে প্রায় আরো 4 কিলোমিটার। স্যাম থেকে আসার সময় প্রায় 7 কিলোমিটার এসে ডান দিকে ঢুকতে হয়। ডান দিকে ঢুকবার পরে আরো 9 কিলোমিটার এসে এই বাদিকের এই রাস্তায় ঢুকতে হবে কুলধেরা গ্রামে। একটু যখন আপনারা আসবেন গুগল ম্যাপে ঠিকঠাক ইয়ে করবেন, নইলে আপনাদের মিসগাইড করে দেবে। আমরা কুলধেরা দিয়ে ঢুকে পড়েছি ভেতরে। এই রাস্তা দিয়ে 2 কিলোমিটার যেতে হবে, তবে গিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম কুলধারা গ্রামে। এখানে পালি ব্রাহ্মণ সম্প্রদায়ের বাস ছিল, আর মোটামুটিভাবে প্রায় 84টা গ্রাম ছিল এই কুলধারাকে ঘিরে। কিন্তু কোনো একটা অজানা কারণে এক রাত্রের মধ্যেই এই গ্রামগুলো শূন্য হয়ে যায়। কথিত আছে জয়সলমীরের কুখ্যাত মন্ত্রী সেলিম সিং, তার অত্যাচারে এই গ্রামের সব লোকজন এক রাত্রের মধ্যেই গ্রাম শূন্য করে পালিয়ে যায়। 19 শতকের একদম প্রথম থেকে এই গ্রামগুলো জনমানবহীন হয়ে যায়। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম, আর এখানে গাড়ি রাখতে গেলে পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা, আর জনপ্রতি 25 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। তো চলুন আমরা ভেতরে ঢুকে দেখে নিই। এই তাদের মন্দির, আর হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড জলের ব্যবস্থা ছিল অনেকটা নিচে, আর এই তাদের বাড়িঘরদোর ছিল, সেরকম মন্দির কিছু ছিল আমরা দেখতে পেয়েছি। তো মোটামুটিভাবে কুলধারাতে আমরা আশেপাশে সব দেখে বেরিয়ে পড়লাম হনুমান চকের উদ্দেশ্যে। হনুমান চক জয়সলমীরের প্রাণকেন্দ্র। এখান থেকে তেল ভরে নিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি ট্যানট মাতা মন্দিরের দিকে। আর ট্যানট মাতা মন্দির আপনারা সবাই জানেন, আর এটা একদম পাকিস্তান বর্ডারের কাছে। তো একদম পাকিস্তান বর্ডারের কাছেই যাব বলে বেশ মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তো চলুন আমাদের সাথে।
বর্ডার সিকিউরিটি ফোর্স সেক্টর হেডকোয়ার্টার জয়সলমীর নর্থ এর সামনে দিয়ে ক্রস করছি, যাচ্ছি জয়সলমীর থেকে ট্যানট মাতা মন্দির, সেখান থেকে লঙ্গেওয়ালা পোস্ট যাব, তারপরে জয়সলমীর ফিরবো সোনার কেল্লা দেখতে দুপুরের দিকে। এখন বাজে 10:20। আমরা ট্যানট মাতা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তা দারুণ, উইন্ড মিলে ভর্তি, পাশ থেকে রেল লাইনও গেছে, ডান দিক থেকে রেল লাইন। আমরা ট্যানট মাতা মন্দিরের দিকে যাচ্ছি, কোনো জনবসতি নেই, যেদিকে চোখ যাচ্ছে বালিয়াড়ি গাছ, ছোট ছোট গাছ, এগুলো কি গাছ জানি না, আর পুরো বালিয়াড়িতে ভর্তি। তার মধ্যেখান থেকে রাস্তা চলেছে, হ্যাঁ বোঝা যাচ্ছে বর্ডার এরিয়া। বর্ডার এখান থেকে আর মাত্র 40 কিলোমিটার। আশেপাশে কোনো কিচ্ছু নেই। বালিয়াড়ির মধ্যে এই পেলাম একটা গ্রাম, কিন্তু এই গ্রামে লোকজন থাকে বলে তো কিছু মনে হচ্ছে না, খালি দরজা জানলা করা। देखो क्या बॉर्डर है भाई, ये ओरिजिनल रेगिस्तान है। গাছগুলোর চেহারা চেঞ্জ হয়ে গেছে, বালিয়াড়ি, তার মধ্যে দিয়ে রাস্তা, বাহ ভাই বাহ। আমরা ট্যানট মাতা মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে, তো আমরা সেটা দিয়ে ভেতরে মন্দিরটা ঘুরে দেখে নিলাম। পাকিস্তানের সময়, সেই সময় ওরা যুদ্ধে যে শেলগুলো ইউজ করেছিল ফাটেনি একটাও। তো আমরা এখান থেকে দেখে এরপরে পারমিশন করে বেরিয়ে পড়লাম বিওপি 607-এর উদ্দেশ্যে। আমরা এখন ট্যানট মাতা মন্দির দেখে নিয়েছি, এবার এখান থেকে যাব একদম বর্ডারের পারমিশনটা করিয়ে নিয়েছে। আধার কার্ড এরা জমা রেখে দিয়েছে, ফেরার সময় ওই এদের কাছ থেকে আবার ওই আধার কার্ডটা নিয়ে যেতে হবে। সামনে ট্যানট মাতা মন্দির, এখান থেকে ডান দিকে গেলে বর্ডার। তো আমরা এই সামনের অফিস থেকে, রিসেপশন থেকে পারমিশন নিয়ে নিয়েছি।
border BP 609. Border post 609. এখানে বোধহয় দেখবে। আমরা এখন চলেছি বর্ডারের দিকে। ক্যানট মাথা থেকে পারমিশন করিয়ে এই বর্ডারের রাস্তায় ঢুকে পড়েছি। এখান থেকে যেতে হয় 20 কিলোমিটার, এখন আর 18 কিলোমিটার আছে। ঠিক আছে, বাউলিয়ান। তো আমাদের সাথে চলুন দেখি। এই যে গাধা, এগুলো পাকিস্তান থেকে আসে না কি জানে, এইখানকার গাধা এগুলো। এই গাধা বিক্রি করে পাকিস্তান চালাচ্ছে। চলুন আমাদের সাথে থাকুন। বর্ডারের কাছে চলে এসেছি, আর 5 কিলোমিটার, মানে বর্ডার তো বর্ডারই, শুনশান, কোনো কিছুর ইয়ে নেই। পুরোপুরি ব্যাটল ফিল্ড। মধ্যে মধ্যে কয়েকটা উট দেখছি দাঁড়িয়ে আছে, আর এই পাহাড়ের মানে বালির যে বালিয়ারির যে উঁচু উঁচু ইয়েগুলো রয়েছে, ওর মধ্যে কিছু বাংকার আছে। বলছে বালিয়ান চেকপোস্ট। এটা হচ্ছে আর 7 কিলোমিটার রাস্তা। দেখুন, এ তো অনেকটা লে লাদাখের ওই ইয়ের মধ্যে দিয়ে যাওয়ার মতন। সোজা গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে মনে হচ্ছে। ডাব্লিউবির গাড়ি। ডাব্লিউবির গাড়ি নিয়েছি। রাস্তা মাই গড, পুরোপুরি ব্যাটল ফিল্ড, একদম ঠিকঠাক। অবশেষে কলকাতা থেকে নিজের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম একদম পাকিস্তান বর্ডারে, বিওপি 609। অদ্ভুত লাগছে, এতটা দূর একদম পাকিস্তান বর্ডারের কাছে চলে এসেছি। এই সামনে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আর এই যে গাড়িটা যাচ্ছে এটা ইন্ডিয়ান আর্মিদের গাড়ি। আর ওই দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে আর একটা সাদা মতন রাস্তা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ফেন্সিং দেওয়া। ওর ওপারটা হচ্ছে পাকিস্তান আর এই পারটা ইন্ডিয়া। আর এখানে একটা লাস্ট ওদের ওই পোস্টিং, যেখান থেকে ওরা নজর করে। তো আমি জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আমরা রাতের বেলা ইলেকট্রিক্যাল কানেকশান দিয়ে রাখি, যাতে কেউ ফেন্সিং থেকে এদিকে না চলে আসতে পারে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, লাঙ্গিওয়ালা পোস্টে যাব। চলুন আমাদের সাথে। বালিয়ান বর্ডার, এখান থেকে ফিরছি ক্যানট মাতা মন্দির হয়ে, আবার যাব লঙ্গেওয়ালা পোস্ট। দেখি, এটা
তো এই রাস্তা দিয়ে অনেকটা গিয়ে, হ্যাঁ অনেকটা গিয়ে যেটা না এটা বলছে এইটা দিয়ে। Turn right. চাটা খাবে নাকি? আচ্ছা, Follow this road for 40 kilometers, then you will arrive at your destination. এখন আমরা আবার ট্যানট মন্দির থেকে আধার কার্ডটা নিলাম, ফেরত নিলাম, নিয়ে এখন চলেছি লঙ্গেওয়ালা পোস্ট। সেটা এখান থেকে 40 কিলোমিটার। তো যাওয়া যাক। আমরা ডান দিকে চলে গেল সাধেওয়ালা পোস্ট। লঙ্গেওয়ালায় যাচ্ছি, সাধেওয়ালা পোস্ট ডান দিকে চলে গেল। এই কথাটা লিখে রাখি। হ্যাঁ রেকর্ডিং করছি, হ্যাঁ লেখো। পোস্ট ওই জন্য উপরে ইয়ে করা, এটা একদম বর্ডার এরিয়া। পিভিসি পাল্টান। আমরা পৌঁছে গেলাম লঙ্গেওয়ালা পোস্টের কাছে। তো এখন ডান দিক বাদিক দুদিকেই ওদের দেখবার ইয়ে রয়েছে। তো আমাদের গাড়ি পার্কিং করলাম আমরা ডান দিকে। তো ডান দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। চলুন আমরা আগে গাড়ি পার্কিং করে নিই, করে নিয়ে ভেতরটা একটু ঘুরে দেখবো কীরকম। যতটা দেখতে পাই আপনাদের জানাবো। ক্যামেরাও ওখানে অ্যালাউ আছে কি না জানা নেই, বা কী করবে। তো চলুন আগে তো ভেতরে যাই, দেখা যাক। আসুন আমাদের সাথে। থেকে বেরিয়ে জয়সলমীরের দিকে যাব। At the next intersection, make a U-turn. দেখি তারপরে জয়সলমীরে ঢুকে Make a U-turn when possible. সেই রামগড়। রামগড় 43 কিলোমিটার, জয়সলমীর 108 কিলোমিটার। এবার যাই দেখি। আজকে জয়সলমীর
অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। একবার পাঞ্জাবের বাঘাটা দেখতে হবে। গাড়ি চালানো শিখে না? এখানে কাজগুলো বড় বড় হয়ে গেছে। জয়সলমীরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল, তাই হোটেলে ঢুকে চেক ইন করে গাড়ি রেখে আমরা চলে আসলাম গাদিশাল লেকে। লাইট অ্যান্ড সাউন্ড একটা শো আছে, দেখব। मरुभूमि का ताप बहुत अधिक है, अब मुझसे सहन नहीं होता प्रभु, मुझे बहुत प्यास लगी है। तो यह 2.5 बार आता होगा। भगवान श्री कृष्ण के आदेश का पालन करना मेरे जीवन का सबसे बड़ा सौभाग्य होना चाहिए, परंतु ये 2.5 बार खाता क्यों? इसलिए 2 बार शत्रु छल कपट से दुष्पद विजय को प्राप्त कर लेगा, परंतु तीसरी बार वो अपने ही जाल में फंस जाएगा। और राजस्थान की मरुभूमि में देखते ही देखते जैसलमेर दुर्ग आकार लेने लगा। इस दुर्ग का निर्माण सन 1156 ईस्वी में महारावल जैसल ने आरंभ किया। 80 फुट ऊंचे त्रिकूट पर्वत पर स्थित ये विराट दुर्ग त्रिकोण आकार का है। त्रिकूट पर्वत पर सिर उठाए खड़ी
से प्रेरित वीर कभी न लौटने के लिए लड़े और रणभूमि को अपने पराक्रम से कंपा दिया। आज भी उनके सर्वोच्च बलिदान के कारण पूरे राजस्थान का माथा गर्व से ऊंचा है। कुछ समय बाद वीर भाटी राजपूतों ने जैसलमेर को पुनः अपने अधिकार में ले लिया, परंतु साधु की भविष्यवाणी सच होनी ही थी। सन 1315 के आसपास एक बार पुनः जैसलमेर की अग्नि परीक्षा हुई। दिल्ली के सुल्तान की सेना ने जैसलमेर के दुर्ग को घेर लिया। कहते हैं इस बार 16,000 स्त्रियों ने शाका किया, परंतु साधु ने महारावल जैसल को 2.5 शाका की चेतावनी दी थी। 16वीं सदी में एक अफगान सरदार आमिर अली ने छल पूर्वक स्त्रियों के वेश में अपने सैनिक किले में घुसा दिए। दुर्ग के भीतर ही रण छिड़ गया। अपने साथ हुए धोखे से हतप्रभ क्षत्राणियों ने एक बार फिर शाका के लिए तैयारी की, परंतु इस बार शत्रु जीवित वापस नहीं जा सका। समय रहते किले पर मदद पहुंच गई और राजपूतों ने सारे आक्रांताओं को मौत की नींद सुला दिया। राजस्थान का आकाश आज भी उन बलिदानों के यश से गूंजता है। भारत के सदियों तक पराधीन रहने के बाद भी उनकी वीरता और स्वाभिमान को भुलाया नहीं जा सका।